পাহাড়িদের জমি বর্গা করে, মানে গোলামি করে, কামলা খাটে, কিন্তু বাংলাদেশিরা কোনো কিছু মালিকানা নিতে পারবে না। এটা স্বাধীন দেশে এই যে দ্বৈত নীতি, এটা কোনো স্বাধীনতা হতে পারে? বাংলা চাকমাদেরকে বা অন্যান্য উপজাতিদেরকে যদি আমরা বাংলাদেশি বলি, তাদের বাংলাদেশের সকল সুযোগ সুবিধা তাদেরকে যদি দেওয়া হয়, পাসপোর্ট থেকে আরম্ভ করে ভোটাধিকার সবকিছু দেওয়া হয়, বাংলাদেশের অন্যান্য নাগরিকের যে সে সুবিধা আছে দেওয়া হয়, তাহলে বাংলাদেশিরা, এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একটা অংশ, মাটির অংশ। স্বৈরাচারী শেখ হাসিনা যে 16 বছর ক্ষমতায় ছিল, তখনও কিন্তু ভারত কখনোই তাদের অস্ত্র গোলা বারুদ দেওয়া বন্ধ করে নাই এবং এদেরকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে নাই। যখন সান্তুলারমাকে প্রতিমন্ত্রী বানিয়ে রেখেছে দেশের সকল মন্ত্রীর সুযোগ সুবিধা দিয়ে, তখনও কিন্তু সান্তুলারমা তার বাহিনীকে সক্রিয় রেখেছে। এইটার জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশদ্রোহিতার মামলায় তাকে আরো 2-10টা মামলা দেওয়া উচিত। বাংলাদেশে যে বুঝতে হবে, 1947 সালে কিন্তু এই পাহাড়ে কিন্তু চাকমারা ভারতের পতাকা উড়িয়েছিল, তার পরবর্তীতে 1975 সালে এসেও তারা কিন্তু তাদের নিজস্ব স্বাধীনতার দাবি করে আসছিল। এত দূরে যাওয়ার কথা না। এই যে বাংলাদেশের লেফটেন্যান্ট মুশফিক থেকে আরম্ভ করে, মরহুম লেফটেন্যান্ট মুশফিক থেকে আরম্ভ করে, মেজর মহসিন থেকে আরম্ভ করে 30,000-এর উপরে বাংলাদেশি জীবন দিয়ে কিন্তু এই পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা করেছে এতটা বছর। তার মাঝখানে জীবিত বীর হচ্ছে আমাদের স্যার হাসিন স্যার। এই যে এতগুলা স্যাক্রিফাইসের মাধ্যমে আমরা এসেছি, তারপরও কেন এত ব্যর্থতা? যেটা হাসিন স্যার বললেন যে আমাদের রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, একের পরে এক ভুল। আর আওয়ামী লীগ তো দেশদ্রোহী দল এবং ভারতের প্রোডাক্ট। 1997 সালে এই যে সান্তুলারমার সাথে চুক্তি, তখন আমাকে একদিন আমার অধিনায়ক কর্নেল আবেদিন স্যার, আমি তখন পানছড়িতে আমি চার্লি কোম্পানি কমান্ডার। আমাকে পানছড়ি হচ্ছে শান্তি বাহিনীর জন্মস্থান। তো সেই পানছড়িতে 30 বেঙ্গল, স্যারের ইউনিট, আমার ইউনিট 30 বেঙ্গল এখানে ছিল। তো আমাকে একদিন আবেদিন স্যার খবর পাঠালেন ওয়্যারলেস দিয়ে যে তুমি ব্যাটালিয়ন হেডকোয়ার্টার আসো। তো আসলাম। আসার পরে বললেন যে তুমি একটা টিম গঠন করো, যেই টিমটা নিয়ে তুমি ছদ্মবেশে বিডিআর এর ইউনিফর্ম পরে তুমি লোগং বিউপিতে যাবা, সেখানে সান্তুলারমা আসবে, সেখানে আসবে এবং তাদের দাবি হচ্ছে যেন সেনাবাহিনী না থাকে, কিন্তু সেনাবাহিনী ছাড়া আবার কোনো অঘটন সামলানো সম্ভব হবে না। তো আমি তখন আবার ব্যক্তিগতভাবে সরকারের অনুমতি ছাড়াই আমি একটা গ্রুপ তৈরি করেছিলাম, যেটা নাম দিয়েছিলাম হামজা গ্রুপ। সেই গ্রুপটাকে আমি সরকারের সেনাবাহিনীর নিয়ম নীতির বাইরে গিয়ে অতিরিক্ত প্রশিক্ষণ দিতাম। তো সেই টিমের 20 জনকে নিয়ে আমি ছদ্মবেশে বিডিআর ক্যাম্পে লোগং বিউপিতে যাই। তো সেখানে সান্তুলারমাকে দেখেছি হেঁটে এসে আমার ক্যাম্পে উঠে হেলিপ্যাডে উঠলো। তখনই ইচ্ছা হচ্ছিল গুলি করে ওখানেই মেরে ফেলি, বাট আমার উপর দায়িত্বটা ছিল যেন শান্তি বাহিনীর বিরোধী দল, তাদের মাঝখানে তো নিজেদের ভিতরে মারামারি ছিল, ওরা যেন কেউ আবার এই সান্তুলারমাকে মেরে ফেলে তো দোষটা বাংলাদেশের উপর আসবে। সো দায়িত্বটা পড়েছে সান্তুলারমাকে প্রোটেকশন দেওয়া। সো এই যে দায়িত্ব একটা, আর আরেকটা হচ্ছে মনের চাওয়া আরেকটা। তো বাংলাদেশের মনের চাওয়া, সমস্ত বাংলাদেশের সশস্ত্র বাহিনীর, গোয়েন্দা বাহিনী, স্যার যেটা বলেন, সবার মনের একটা চাওয়াই উচিত এবং দায়িত্ব একটাই উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা এবং সকল কাজ বাংলাদেশের পক্ষে করা। এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো, তখনও কিন্তু এই স্বাধীনতার আগের থেকে কিন্তু এই পাহাড়িরা বাংলাদেশের বিরোধিতা করে আসছে, স্বাধীনতার পর থেকে এত বছর করে আসছে। এবং স্যার যেটা বললেন, এটা ভেঙে বলার এর চেয়ে সহজ করে ভেঙে বলার কিছু নাই। আমার চেয়ে স্যার হাজার গুণে ভালো জানেন। সেটা হচ্ছে কোথায় কোথায় শান্তি বাহিনীর ক্যাম্প ভারতের ভিতরে, স্যার তো ওইসব জায়গাগুলোকে আবার রেড করে আসছেন। এই জন্যই তো ভারত স্যারকে ছাড়েন নাই। এই যে স্যারকে জঙ্গি বানিয়ে দুইবার গুম করা, সব কিছুর পিছনেই রয়ের হাত। ওই যে প্রতিশোধ, যে কি বলে শান্তি বাহিনীর ক্যাম্পগুলোকে, প্রশিক্ষণের ক্যাম্পগুলোকে ভারতে সমস্ত কিছু খোঁজ বের করা, সেগুলা প্রকাশ করে দেওয়া,
এবং রেড করা, এইরকম কিন্তু আমাদের দেশপ্রেমিক অফিসার কয়েকজন মারা গেছেন, এবং স্যার কিন্তু আল্লাহর রহমতে জীবিত অবস্থায় ফেরত আসছেন, কিন্তু ভারতের সেই জিঘাংঘা, সেই হ্যাঁ সেই মানে ভারতের সেই কি বলে এটাকে ক্ষোভ থেকে কিন্তু বের হয়ে আসতে পারেন নাই। এই যে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো, তখনও কিন্তু পাহাড়িরা এর বিরোধিতা করেছে, কারণ তাদের 5% কোটা ছিল, ওই কোটা চলে যাবে, এই জন্য কিন্তু বৈষম্য বিরোধীর আন্দোলনও তাদের কিন্তু এই সরকার, তারা কখনোই আওয়ামী লীগ সরকার তারা পতন যায় নাই। এই যে সান্তুল্লাহ মাকে প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে 25টা বছর সে ক্ষমতায় থেকেছে, সকল সুযোগ সুবিধা নিয়ে তথাকথিত বাংলাদেশ সরকারের নাকের ডগার মধ্যে থেকে দেশ বিরোধী কাজকর্ম চালিয়ে গেছে। এই স্বৈরাচারী শেখ হাসিনা যখন 16 বছর প্রায় ক্ষমতায় ছিল, তখনও কিন্তু ভারত এই যে সে চুক্তি করেছে, শান্তি চুক্তি, এটা কি ধরনের শান্তি চুক্তি সব ক্লজ বলার আমার দরকার নেই, যে পাহাড়িরা বাংলাদেশের চাকমারা বা পাহাড়িরা বাংলাদেশে যে কোনো জায়গায় চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, জমি কিনতে পারবে, বাড়ি করতে পারবে, কিন্তু বাংলাদেশিরা সেখানে গিয়ে জমি কিনতে পারবে না। এখনো বাংলাদেশিরা কিন্তু পাহাড়িদের জমি বর্গা করে, মানে গোলামি করে, কামলা খাটে, কিন্তু বাংলাদেশিরা কোনো কিছু মালিকানা নিতে পারবে না। এইটা স্বাধীন দেশে এই যে দ্বৈত নীতি, এটা কোনো স্বাধীনতা হতে পারে? বাংলা চাকমাদেরকে বা অন্যান্য উপজাতিদেরকে যদি আমরা বাংলাদেশি বলি, তাদের বাংলাদেশের সকল সুযোগ সুবিধা তাদেরকে যদি দেওয়া হয়, পাসপোর্ট থেকে আরম্ভ করে ভোটাধিকার সবকিছু দেওয়া হয়, বাংলাদেশের অন্যান্য নাগরিকের যে সে সুবিধা আছে দেওয়া হয়, তাহলে বাংলাদেশিরা, এই পার্বত্য চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একটা অংশ, মাটির অংশ, এটা আলাদা কোনো দেশ না। কিন্তু এটাকে আলাদা করার জন্য তো একটা চক্রান্ত চলছে। চক্রান্ত তো এই যে স্যার বললেন, এটা আজকের থেকে না, পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার চক্রান্ত স্বাধীনতার আগের থেকে চলেছে। স্বাধীনতার পর থেকে এটা ভারত তাদেরকে নিয়ে, এদেরকে নিয়ে মিজোরামে ট্রেনিং ক্যাম্প করে দিয়ে এদেরকে ট্রেনিং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এই শান্তি বাহিনীর। এবং স্বৈরাচারী শেখ হাসিনা যেই 16 বছর ক্ষমতায় ছিল, তখনও কিন্তু ভারত কখনোই তাদের অস্ত্র গোলা বারুদ দেওয়া বন্ধ করে নাই এবং এদেরকে প্রশিক্ষণ দেওয়া বন্ধ করে নাই। যখন সান্তুলারমাকে প্রতিমন্ত্রী বানিয়ে রেখেছে দেশের সকল মন্ত্রীর সুযোগ সুবিধা দিয়ে, তখনও কিন্তু সান্তুলারমা তার বাহিনীকে সক্রিয় রেখেছে। এইটার জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে দেশদ্রোহিতার মামলায় তাকে আরো 10টা মামলা দেওয়া উচিত।